নমস্কার, আমি ডক্টর অলোক পাত্র, সাইকিয়াট্রিস্ট। করোনা, লকডাউন এবং দমবন্ধ পরিস্থিতিতে মনের সুখ মনের অসুখ নিয়ে কিছু কথা। আগের দিনে যেটা আলোচনা করছিলাম, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, হেডেক, শিরোপীড়া নিয়ে অর্ধেকটা আলোচনা হয়েছিল, বাকি অর্ধেকটা সমাপ্ত করতে পারিনি। আগের দিন যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম মূলত মাইগ্রেন, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, সাইনোসাইটিস এবং অপথ্যালমোলজিক্যাল কারণে যে হেডেকগুলো হয়। এখন মাথা ব্যথা নিয়ে যেটা বলছিলাম, প্রায় 300 রকম কারণে মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথা হয়নি এমন মানুষ পাওয়া যাবে না। প্রায় 70% মানুষ বছরের কোনো না কোনো সময়, কম হোক বেশি হোক, কিছুদিন হোক, মাথার যন্ত্রণায় ভোগে। এবং এর মধ্যে যেটা বলেছিলাম যে মাইগ্রেন এবং প্রবাবেবল মাইগ্রেন বলে একটা কথা বলে, দুটোই মিলে প্রায় 18 to 33% লোকের আছে। আর টেনশন হেডেক প্রায় 32%। বাকি আরও 1/3 অন্যান্য আরও যে সমস্ত কজ হয় সেগুলোর কারণে হয়। কিন্তু বিষয়টা হলো এই মাইগ্রেনের কারণে কাজে যতদিন মাইগ্রেন হয় লোক খুব অলমোস্ট বেড রিডেন হয়ে যায়, স্কুলে যেতে পারে না, পড়াশুনো করতে পারে না, অফিসে ডিউটি অ্যাটেন্ড করতে পারে না, মহিলারা বাড়িতে কাজ করতে পারে না। ফলে এটা খুব ইনক্যাপাসিটেটিং এবং কোয়ালিটি অফ লাইফ আমরা যেটাকে বলি সেটা প্রচণ্ড পরিমাণে হ্যাম্পার হয় শুধুমাত্র হেডেকের কারণে। কোয়ালিটি অফ লাইফ জিনিস কনসেপ্টটা আমাদের কাছে একটু নতুন লাগবে। আমরা যেন অধিকাংশ মানুষ কি বুঝি, খাবো, কাজ করবো, আয় করবো, খাবো আর ঘুমোবো, একটু আধটু আনন্দ বিনোদন করবো। সেগুলো ছাড়াও যারা ডেভেলপড কান্ট্রিতে যে আরও বেশি লাইফে আমার সোশ্যাল অকুপেশনাল ইনভলভমেন্টে কোনো ইম্পেয়ারমেন্ট থাকবে না, ফুললি ফাংশনিং থাকবো, নর্মাল মুডে থাকবো, মানে লো হাই কোনো মুডে অবস্থাতেও নয়, এবং আমার বেস্ট অফ মাই পারফরমেন্স, আমার যে ট্যালেন্ট আছে, আমার যে এফিকেসি এক্সেলেন্স আছে, সেটা ম্যাক্সিমাম পারফর্ম করতে পারবো। এই রকম যে ক্ষমতা, আমার ম্যাক্সিমাম ইনভলভমেন্ট যেটা সেটা করতে পারবো, তার কিছু ক্রাইটেরিয়া বা কোয়ালিটি আছে, সেটা অন্য একদিন আলোচনা করব। লিভিং ইজ অ্যান আর্ট, অনেকে বলে যে বাঁচাটা একটা শিল্প। ঠিক কীভাবে বাঁচলে আমরা নিজেরা ভালো থাকবো বা সুখী হব, সেই কনসেপ্টে দেখা যায় যে হেডেকের কারণে কিন্তু কোয়ালিটি অফ লাইফ প্রচুর হ্যাম্পার্ড হয়। কিন্তু মজার কথা এটা হলো, সেটা হচ্ছে যে এতটা প্রবলেমেটিক এটা সত্ত্বেও প্রায় 50% লোক কিন্তু হেডেক নিয়ে ডাক্তারের কাছে আসে না। সেটা শুধু আমাদের এই দেশে নয়, ডেভেলপড কান্ট্রিতেও। কারণ যারা আসে তাদের খুব সিভিয়ার এবং খুব ফ্রিকোয়েন্ট, এক্সট্রিম হয়ে যায় এবং একেবারেই তারা নন ফাংশনিং হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, তখনই তারা আসে। বাকিরা কিন্তু ওই কোনো একটা ওষুধ খেয়ে চলে। অমনি মুদি দোকানেও এখন যন্ত্রণার ওষুধ পাওয়া যায়, টিভিতে অ্যাড দেয়, কি সর্দার্দ গলি মারো, একটা ট্যাবলেট খেলেই, একটা ট্যাবলেটের গলি মারলেই সর্দার চলে যাবে। কিন্তু বেশ কিছু হেডেক আছে যেখানে নাকি যন্ত্রণার ওষুধের কোনো রোল নেই। মাইগ্রেন নিয়ে আর বিষয় বলবার আগে কয়েকটা পেশেন্ট সম্বন্ধে বলি। একটি পেশেন্ট বা হেডেক নিয়ে একজন বয়স্ক শিক্ষক, তাকে মাথার যন্ত্রণা হয় বলে একজন ডক্টর সিটি স্ক্যান করতে বলে। তো সেই শুনে ভদ্রলোক নিজের থেকে সুইসাইড অ্যাটেম্প করে। পরে তাকে নিয়ে আসা যখন আমার কাছে, আমি জানতে চাই এটার কারণ কি। উনি বললেন আমাকে ডাক্তারবাবু সিটি স্ক্যান করতে বলেছেন। এটার মানে হলো উনি ব্রেন টিউমার ভাবছেন। নিশ্চয়ই ব্রেন টিউমার যদি আমার হয় তাহলে আমাকে দক্ষিণ ভারতে যেতে হবে এবং কয়েক লক্ষ টাকার ব্যাপার, এবং তারপরেও আমি বেশি দিন বাঁচব না। কাজেই আমি আমার ছেলেদের উপরে এই খরচের ভার দিয়ে যেতে চাই না, সেই জন্যই আমি এরকম চেষ্টা করেছি।
অর্থাৎ তার ধারণা স্ক্যান রিপোর্ট করতে বলা হয়েছে মানে মাথার যন্ত্রণা মানে ব্রেন টিউমার। এমনকি যে কোনো পেশেন্টেরই হেডেক মাথার যন্ত্রণা হলেই পাড়া প্রতিবেশী বিশেষ করে মহিলাদের গল্প করে, কেন রে তোর কি মাথার যন্ত্রণা কেন হলো, দেখ তুই ভালো ডাক্তার দেখা। ভয় আতঙ্কের পরিবেশটা খুব বেশি, কারণ বিষয়টা মাথার বলেই। এবং বেশ কিছু ক্ষেত্রেই প্রথমেই মাথার যন্ত্রণা হলে অনেকে দক্ষিণ ভারতের টিকিট কেটে নেয়, আগে সেখানে গিয়ে দেখে আসি, কারণ এখানে ডাক্তারের কাছে মাথার ব্যাপারটা এখানে দেখানো যাবে না, এরকমই কনসেপ্ট। দ্বিতীয় একটি পেশেন্ট মাথার যন্ত্রণার এই ওষুধ কিনে খেয়ে খেয়ে একটা হেডেক হয়, এক ধরনের যে নেশা হয়ে যায়। ব্যথার ওষুধেও অনেকের নেশা হয়। আর মাইগ্রেনের জন্য স্যারিডন গ্রুপের যে ওষুধ আছে ওতে কিছু অ্যাডিকটিভ কোয়ালিটি আছে, ফলে ওটার অ্যাকশান যখনই চলে যায় তখন একটা উইথড্রয়াল এফেক্ট হয়, এটাকে বলি উইথড্রয়াল হেডেক বা রিবাউন্ড ফেনোমেনা। তো সেই অ্যাকশন কাটানোর জন্য তাকে আবার একটা ট্যাবলেট খেতে হয়, এবং এইভাবে খেতে খেতে দিনে 10টা 12টা 16টা ট্যাবলেটও অনেকে খায়, এবং তারা না খেয়ে একদিনও থাকতে পারে না। ফলে তাদের যে হেডেকটা হয় সেটা কিন্তু মূলত মাইগ্রেন শুধু নয়, মাইগ্রেনের সঙ্গে সেটা বেসিক্যালি হচ্ছে ওই অ্যানালজেসিক ডিপেন্ডেন্স, ওই ওষুধে তার ডিপেন্ডেন্স হয়েছে এবং তার উইথড্রয়াল হেডেক হচ্ছে। সেটা যখন বাড়ির লোককে এক্সপ্লেন করি যে রুগীকে বোঝানো হচ্ছে ছাড়ে না, তখন অনেক ক্ষেত্রে রুগীকে অ্যাডমিট করতে বলা হয়, যে অ্যাডমিট না করলে হয়তো এনাকে নেশা ছাড়ানো যাবে না। এই যে যেমন মদের নেশা, তাকে বাড়ি আটকে রাখলে সে টাকা চুরি করে হোক, লোক দিয়ে হোক, যেখান থেকে হোক ওই ওষুধটা জোগাড় করে খাবে। যেমন লোকে ব্রাউন সুগারের নেশা করে, নেশার বস্তুটি যেখান থেকে হোক তারা চুরি করে হলেও, জিনিস বিক্রি করে হলেও, লুকিয়ে চুরিয়ে লোকের হাত দিয়ে হলেও, যেখান থেকে হোক ট্যাবলেটটা জোগাড় করে নেয়। তো আমি বললাম এই অবস্থায় ওকে অ্যাডমিট করে এটাকে ছাড়াতে হবে, নাহলে উইথড্র করা যাবে না। তখন তার বাড়ির লোক তাকে বললো অ্যাডমিশন করার দরকার নেই, আমি ওকে বাড়িতে চাবির মধ্যে রেখে দেবো, আটকে রেখে দেবো। বেশ কিছুদিন পরে আবার মানে কয়েকদিন পরেই দেখি পেশেন্টটা একটা অন্য নার্সিংহোমে কল পেয়েছি, গিয়ে দেখি পেশেন্টটি ভর্তি আছে, ফ্র্যাকচার, বোথ লেগ ফ্র্যাকচার। ব্যথার ওষুধ কেনার জন্য সেই দোতলা থেকে ঝাঁপ দিয়েছে। তো এটা হলো যে রিবাউন্ড ফেনোমেনা এবং কতটা অ্যানালজেসিক ডিপেন্ডেন্সটা কতটা ভয়ঙ্কর হয়। 3 নম্বর একটি ছেলে, সে স্কুলে যেতে চায় না বলে বাড়ির উপর তাকে বাড়ির লোকেরা খুব মানে মারধর টর্চার করে, যে স্কুলে যাওয়ার সময় হলেই সে নাকি বলে যে তার পেটে যন্ত্রণা হয়, বমি হয় এবং পায়খানা হয়, আর স্কুল যাওয়ার সময় পেরিয়ে গেলেই হয় না। এবং এটাকে তারা বলে যে হয়তো স্কুলে যাওয়ার এড়াবার জন্যই এটা করে। তো ডাক্তারের কাছে চিকিৎসা করালে, পেটে রিপোর্ট করালে কিছুই পাওয়া যায় না। তো সেই ছেলেটিকে অবশ্য যে এনেছিল তার বাবা মার কাছে, অ্যাকচুয়ালি ওটাও এক ধরনের মাইগ্রেন, বাচ্চাদের ক্ষেত্রে শুধু গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মাইগ্রেন আমরা বলি। সেখানে কিন্তু মাথার যন্ত্রণা কিছু হবে না, শুধুমাত্র ওই অল্প সময়ের জন্য পেটের যন্ত্রণা হবে, বমি হবে এবং পায়খানা হবে। এমনকি ইনফ্যান্ট মানে 1 বছরের নিচু বাচ্চাদেরও এরকম পেটের যন্ত্রণা হয় মাইগ্রেনের কারণে। তো সেই ছেলেটি মানে রোগীর বাবা যে, সে বলল আমাকে আপনি চিনতে পারছেন ডাক্তারবাবু? আমার তো মনে থাকার কথা নয়। বললো 25 বছর আগে আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমার বাবা আমাকে আপনার কাছে এনেছিল। আমারও কিন্তু মাথার যন্ত্রণা হতো বলে আমার পড়াশুনো বন্ধ করে দিতে বলেছিল, বাড়ির লোক বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমি পড়তে চাইছিলাম। আমি 2 বছর ড্রপ মানে মাধ্যমিক পরীক্ষা, তাকে ডাক্তারও আর বাড়ির লোকেরাও বলেছে যে ও পড়াশুনো করার জন্য ওর মাথার যন্ত্রণা হচ্ছে, পড়াশুনোটা বন্ধ করে দাও। কিন্তু ট্রিটমেন্টটা ঠিক করা হয়নি। তখন আমি তাকে ট্রিটমেন্ট করেছিলাম, সে ভালো হয়েছিল, সে পড়াশুনো করেছে এবং সে এখন হাই স্কুলের টিচার। তো তার মনে হচ্ছিল যে তার ছেলেটা সেরকমই একটা কোনো অসুখ আছে। যাই হোক, এইরকমই কয়েকটা ঘটনা বললাম, যেখানে যে শুধু
মাথা ব্যথার কারণে কতভাবে আমাদের লাইফ হ্যাম্পার হয়। এবং শেষে একটি ঘটনা বলবো যে একটি ভদ্র স্বামী স্ত্রী, তারা প্রায় মধ্যবয়স্ক, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের মধ্যে চিরদিনই বিবাদ আছে। বিবাদটা মূলত এই মাথা ব্যথা নিয়ে। স্ত্রীটার মাথার যন্ত্রণা হয় এবং মাথার যন্ত্রণা হলেই সে শুয়ে থাকে এবং ঘুমিয়ে পড়ে। তো তার নলেজ, তার স্বামীর বা তার নলেজ ছিল যে তার অ্যাসিড হয় এবং অ্যাসিডের কারণে মাথার যন্ত্রণা হয়, আর সেই কারণে সেই সময় সে কোনো কাজ করতে পারে না এবং ঘুমিয়ে থাকে। তার হাজব্যান্ডের মত ছিল যে, ভাবনা চিন্তা, যে অ্যাসিড হলে সাধারণত মানুষের ঘুম কমে যায়। যে রুগী অ্যাসিড হয় বলে সে ঘুমিয়ে পড়ে কী করে? তার মানে ও মাথা যন্ত্রণার বাহানা দিয়ে কাজ করতে চায় না বা ছেলে মেয়েদের পড়াতে চায় না, এই নিয়ে তাদের বিবাদ ছিল। অ্যাকচুয়ালি মাইগ্রেন কিন্তু ঘুমোলে পারে ইমপ্রুভ হয়ে যায়, সেরে যায় যদি ঘুম এসে যায়। তবে শুলেই তো আর ঘুম এসে যাবে না। মাথার যন্ত্রণা যখন হচ্ছে তখন তো কোনো কিছু করতে ভালো লাগে না, চুপচাপ শুয়ে থাকলে বেশ কিছুক্ষণ পরে যখন ঘুম এসে যায় এবং ঘুমিয়ে পড়ে, তারপরে মাইগ্রেন ছেড়ে যায়। কিন্তু সেটা তাদেরকে কোনোভাবে কোনো চিকিৎসক এক্সপ্লেন করেনি। গ্যাসের ট্রিটমেন্টটি করা হয়েছে, ফলে তার মাইগ্রেন সারেনি। এবং তারপর আমার কাছে যখন এসেছে তখন তাদের প্রায় 20 বছর বিবাহিত জীবনের পরে এসেছে। ট্রিটমেন্ট করার পর যখন ভালো হলো, দুজনেই স্বাভাবিক, তো তারা বললো যে ডাক্তারবাবু সবই তো হলো, কিন্তু 20টা বছর তো আমাদের নষ্ট হয়ে গেল। যাই হোক, আবার এগুলো মাইগ্রেনের কথায় ফিরি। মাইগ্রেন হচ্ছে সঙ্গে অন্যান্য কোমরবিড আরও অনেক কন্ডিশন থাকে যেগুলো কিন্তু প্রেসিপিটেট করে শারীরিক অসুখ। যেমন স্ট্রোক হলে মাইগ্রেন বেশি হয়, অ্যালার্জি যাদের আছে তাদের মাইগ্রেন বেশি হয়, আর্থ্রাইটিস বাতের রোগ যাদের আছে ওদেরও কিন্তু মাইগ্রেন বেশি হবে। এমনিও ফাইব্রোমায়ালজিয়া, গোটা গা হাতে যন্ত্রণা যাদের হয় তাদেরও মাইগ্রেন হয়। এমনকি মৃগী রুগীদের মাথার যন্ত্রণা বেশি হয়। সুতরাং ঘাড়ে বা মাথায় যদি কোনো চোট লাগে তারপরেও মাথার যন্ত্রণা হয়। এটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক সিকুয়েলি। ঘাড়ে লাগলো আঘাত, মাথায় আঘাত লাগলো, হেড ইঞ্জুরি হলো, বাইক অ্যাক্সিডেন্ট এখন তো প্রায়ই হয়। হওয়ার পরে স্ক্যান করা হলো, দেখা গেলো স্ক্যান নর্মাল, ঘাড়ের এমআরআই করা হলো, এমআরআই নর্মাল, কিন্তু যন্ত্রণা থাকে। তার কারণ হচ্ছে, যন্ত্রণা থাকার মূল কারণ হলো যে আঘাতটা ব্রেনের ভেতরে কোনো হেমারেজ হয়নি বা চোট হয়নি, কিন্তু ব্রেনের বাইরে স্কালে যে নার্ভ আছে সেই স্ট্রাকচারগুলো যদি যে আঘাত লাগে সেটার জন্য কিছুদিন রিকভার করতে সময় লাগে। 6 মাস থেকে 1 বছর অবধি এই যন্ত্রণা থাকে, তার ট্রিটমেন্ট করতে হয়। খুব ওবেস হলে, খুব মোটা লোকেদের কিন্তু মাইগ্রেন হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া যারা বেশি ধূমপান করে এবং বেশি মদ খায় তাদের ক্ষেত্রেও কিন্তু মাইগ্রেন বাড়ে, এবং ক্লাস্টার হেডেক যেটা বললাম সেটাও বাড়ে, টেনশন হেডেকও বাড়ে। মাইগ্রেনের সঙ্গে মানসিক রোগের যোগ যেটা আছে, যাদের অ্যাংজাইটি বেশি এবং ফোবিয়া সবেতে প্যানিক ডিসঅর্ডার যাদের আছে তাদের কিন্তু মাইগ্রেনের অ্যাটাক অনেক বেশি হয়। হওয়াটা স্বাভাবিক, কারণ অ্যাংজাইটি হোক, প্যানিক হোক, ফোবিয়া হোক, একটা তো হাইপার অ্যাক্টিভিটি, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়। সবসময় একটা টেনশন, বুক ধড়পড় করছে, হাত কাঁপছে, ঘাম দিচ্ছে, এই যে অটোনমিক হাইপার অ্যাক্টিভিটি, এটা কিন্তু প্রেসিপিটেট করে মাইগ্রেন অ্যাটাকে। আর বর্তমান পরিস্থিতিতে তো যাদের মাইগ্রেন আছে, যে টেনশনের মধ্যে আছে, তাদের মাইগ্রেন একটু বেশি হবে বা ঘন ঘন হবে, তীব্রও বেশি হবে। মাইগ্রেন যাদের হয়, ডিপ্রেশনের রুগীদেরও মাইগ্রেন বেশি হয়, কিন্তু এখানে কারণটা অন্য। মাইগ্রেন থাকলে পারে, যদি তার ঠিকভাবে চিকিৎসা না করা হয়, ঘন ঘন হতে থাকলে কিন্তু আলটিমেটলি মাইগ্রেনের কারণে মানুষ ডিপ্রেশনে ভোগে, এবং বেশ কিছুদিন যদি আবার সেটাও ডিপ্রেশনের ট্রিটমেন্ট না করায়, পরে তারা মুড ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, সেটা হয়। অর্থাৎ অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকলে মাইগ্রেন যার আছে সেটা আরও বাড়বে, সেটা থেকে আবার ডিপ্রেশন আসবে, ডিপ্রেশনেও ঠিকভাবে ট্রিটমেন্ট না করলে মুড স্টেবিলাইজার, মুড ডিসঅর্ডার বা বড় মানসিক অসুখ যেটাকে আমরা বলি, সিজোফ্রেনিয়ার পরেই যেটা বড় মানসিক অসুখ যেটাকে আমরা বলি বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, সেই অসুখের দিকে চলে যায়।
এছাড়া আমাদের দেশের লোকেদের প্রায়ই কিছু যখন ডিপ্রেশন হয়, সরাসরি আমাদের দেশের লোক তো বলতে জানে না। আমরা বলি আমাদের দেশের লোক লেস লিঙ্গুইস্টিক, আমরা আমাদের মন বলে বস্তুটা তো কম, এবং মন আছে মানে মনের কনসেপ্টটা কম। আমরা সব কিছু শরীর দিয়ে বোঝাই। ফলে আমার যে কিছু ভালো লাগছে না, আমি ডিপ্রেশনে ভুগছি, আমি অ্যাংজাইটিতে ভুগছি, আমার টেনশন হচ্ছে, আমার ভয় আতঙ্ক মনে কাজ করছে, আমি ভালো নেই, আমি সুখে নেই, এই বিষয়গুলো নিয়ে তো আর ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা হয় না। ডাক্তারের কাছে বাড়ির লোক নিয়েও যাবে না, আর এগুলোকে কেউ অসুখ বলেও মনে করে না। আমার সবসময় একই চিন্তা হয়, আমার সবসময় হাত ধোয়ার ইচ্ছা হয়, আমি বারবার হাত না ধুয়ে পারি না, বা আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি না। ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, যে কোনো অসুখই হোক না কেন, এই অসুখগুলোকে নিয়ে তো ডাক্তারের কাছে কেউ বাড়ির লোক নিয়ে যাবে না। ফলে তখন তারা ওই সিমটম হিসাবে বলে যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, হয়ও অবশ্যই এই রোগের সিমটম হিসাবে, এবং সেগুলো নিয়েই প্রেজেন্ট করে। কিন্তু মূল সমস্যা কিন্তু তাদের হেডেক না, হেডেকটা হচ্ছে সিমটম, ওটা দিয়ে তারা প্রকাশ করতে চায়। অনেকে আবার এটাকে গ্যাসের রোগ বলে, পেটের রোগ বলে। এছাড়া বেশ কিছু শারীরিক অসুখেও মাথার যন্ত্রণা হয়, যেমন প্রেশার যদি বেশি হয় তাহলেও মাথার যন্ত্রণা হবে। ফিওক্রোমোসাইটোমা বলে একটা অসুখ আছে, সেখানেও মাথার যন্ত্রণা হয়। অ্যাডিশন ডিজিজ, কুসিংস ডিজিজ, কর্টিজল হরমোন কম সিক্রেশন হলেও যে রোগ হয় তার থেকেও কিন্তু মাথার যন্ত্রণা হয়। ইভেন যাদের স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হয়, কিছু কিছু রুগীকে, শ্বাসকষ্টের রুগীকে অথবা এসএলই ধরনের রুগী আছে যাদের স্টেরয়েড ট্যাবলেট দিতে হয়, স্টেরয়েড ট্যাবলেট দিয়ে ট্রিটমেন্ট করলেও কিন্তু সেটা থেকে মাথার যন্ত্রণা হয় বা মাইগ্রেন বাড়ে। মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো মাথার যন্ত্রণা পুরুষদের তুলনায় অনেক বেশি, বিশেষ করে টিনেজে, পিউবার্টির সময় যখন মেন শুরু হয় তখন মেয়েদের মাথার যন্ত্রণা বেশি হয়। এবং বিয়ের পর আর্লি ম্যারেজ লাইফে কিন্তু মাইগ্রেন বাড়ে। তার কারণ হচ্ছে যে কন্ট্রাসেপটিভ পিল খায়, সেগুলো খেলে অনেক সময় মাইগ্রেন বাড়ে। একটা স্বামী স্ত্রীও জানি, সে প্রায় 10 বার গর্ভপাত ঘটিয়েছে, কারণ কন্ট্রাসেপটিভ পিল সে, এবং তারপরে শারীরিক দুর্বলতার কারণে আমার কাছে এসেছিল। তো আমি বললাম যে অন্য কোনো ব্যবস্থা নেই, বারবার বাচ্চা যখন চাও না কেন, অন্য কোনো ব্যবস্থা নাও না কেন। বললো পিল খেলে আমার মাথার যন্ত্রণা আছে সেটা বেড়ে যায়, সেই জন্য আমি পিল খেতে পারি না, বাধ্য হয়ে এই ব্যবস্থা নিতে হয়। অথচ কন্ট্রাসেপটিভ পিল খেলে মাইগ্রেন যেমন বাড়ে, কিছু কিছু ক্ষেত্রে আবার কমে, এবং বেশ কিছু কন্ট্রাসেপটিভ পিল আছে যেগুলো কিন্তু খেলে মাইগ্রেন বাড়ে না। সুতরাং ঠিক ড্রাগ প্রয়োগ করলে এতবার গর্ভপাতের কষ্ট ওই ভদ্রমহিলাকে পেতে হতো না। বয়স হলে যখন মহিলাদের শরীর খারাপ বন্ধ হয়ে যায়, যেটাকে বলি আমরা মেনোপজ, 45-50-এ, তখন কিন্তু ধীরে ধীরে মাইগ্রেনটা কমে যায়। কিন্তু যেসব মহিলাদেরকে আবার ওই সময় একটু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ এক্সটার্নাল হরমোন দেওয়া হয় ট্রিটমেন্টের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু আবার মাইগ্রেন একটু বেশি বেড়ে যায়। এবং শেষে আরও কতগুলো মেডিকেল কন্ডিশন আছে যেখানে কিন্তু মাইগ্রেন বাড়ে। যেমন কারো যদি মেনিনজাইটিস হয়, এনসেফ্যালাইটিস হয়, অর্থাৎ ব্রেনের যে কভারিং তার ইনফেকশানকে বলি মেনিনজাইটিস, আর ব্রেনের ইনফেকশান যেটা সেটাকে বলি আমরা এনকেফ্যালাইটিস। তো এক্ষেত্রেও কিন্তু হেডেক হয়। ব্রেন টিউমার হলে মাথার যন্ত্রণা হবে। ব্রেনে হেমারেজ হলে, সাব অ্যারাকনয়েড হেমারেজ পার্টিকুলার একটা হেডেক, যেটা নাকি সব থেকে তীব্র মাথার যন্ত্রণা। হঠাৎ করে একটা নর্মাল মানুষ বিকট চিৎকার করে উঠল এবং তারপর থেকে চিৎকার বন্ধই হলো না,
আর সেটা একটা সিমটম হচ্ছে সাবআরাকনয়েড হেমারেজ। নার্সিংহোমে একটি পেশেন্ট আমি রাউন্ড দিতে গিয়ে হঠাৎ করে লক্ষ্য করছিলাম একটা পেশেন্ট খুব কদিন ধরে প্রচণ্ড চিৎকার করে যাচ্ছে এবং বাবা গো মা গো বলে চিৎকার প্রায় 3-4 দিন করেই যাচ্ছিল। তো তার কিন্তু রিপোর্টে এমআরআই রিপোর্টেও কিছু পাওয়া যায়নি, কিন্তু তার হেডেকের তীব্রতা দেখে আমার মনে হয়েছিল যে সাবআরাকনয়েড হেমারেজ আছে। তো সেটা আমি আমার বন্ধু যে ডাক্তার ছিল তাকে যখন বললাম এবং আবার দ্বিতীয়বার এমআরআই করা হয়, তখন তার সাবআরাকনয়েড হেমারেজ পাওয়া গেছিল এবং ট্রিটমেন্ট করতে ছেলেটি ভালো হয়েছিল। অর্থাৎ তীব্র মাথার যন্ত্রণার এক্সপ্রেশনটা কী হবে এবং ঠিকভাবে তার যদি ডিউরেশান, তার যদি ইন্টেন্সিটি, তার যে লোকেশান কোন জায়গায় হয় এবং হিস্ট্রিটা ঠিকভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু ডায়াগনোসিসটা সুবিধা হয়। কিন্তু অধিকাংশ রুগীরাই এসে খালি বলে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণার ওষুধ দিন। মাথার যন্ত্রণাটাকে বিস্তারিতভাবে জিজ্ঞেস করতে গেলে বোঝাতে পারে না। এরপরে আর মাথার যন্ত্রণার কারণ, মাথার যন্ত্রণা অথচ যেগুলো মাথার যন্ত্রণার ওষুধে সারে না, তার মধ্যে একটা হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। আরে ট্রাইজেমিনাল নার্ভটা এইভাবে আমাদের 3টে ডিভিশনে সেন্সরি সাপ্লাই করে। আমাদের এই মুখে ওপরেরটা অপথ্যালমিক, মাঝেরটা ম্যাক্সিলারি, নিচেরটা ম্যান্ডিবুলার, এই 3টে নার্ভে দাঁতের সাপ্লাই করে, একটা নিচের চোয়াল, একটা ওপরের চোয়াল এবং একটা ওপরে। অনেক সময় কি হয়, যাদের দাঁত তোলা হয়, দাঁত তোলার পরে নিচের বা ওপরেরটা এখানে নার্ভটা ড্যামেজ হয়ে যায়, যার ফলে সেখানে এক ধরনের যন্ত্রণা হয়, যেটাকে আমরা বলি ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার আরেকটা নিউরালজিয়া হয়, সেটাকে বলা হয়, যে যন্ত্রণাটা হয় এই গলা থেকে শুরু করে কান অবধি সবসময় এখানে ব্যথা, হাজার চিকিৎসা করলেও সারে না, এটাকে বলে গ্লসোফ্যারেঞ্জিয়াল নিউরালজিয়া। আর 3 নম্বর একটা নিউরালজিয়া হয়, যেটা ঠিক পিছন থেকে, আমরা এটাকে বলি অক্সিপিটাল নিউরালজিয়া। এই পেছন থেকে যে সার্ভাইকাল স্পাইন থেকে যে নার্ভগুলো ওঠে, সেই নার্ভের এক ধরনের যন্ত্রণা হয়, যে যন্ত্রণাটাকে বলি অক্সিপিটাল নিউরালজিয়া। এটা মূলত সার্ভাইকাল রিজনে, এই যে স্পাইন যেমন আছে কোমরের, ওখানে এই যে ঘাড়ের স্পাইন আছে, দুটো ভার্টিব্রার মাঝখানে, এই ভার্টিব্রার মাঝখান দিয়ে নার্ভগুলো বেরোয়। এখানে যদি ভার্টিব্রা ক্ষয়ে যায় এবং বা বেড়ে যায়, সেটা নার্ভের উপর চাপ দেয়, ফলে সেখানে এক ধরনের যন্ত্রণা অনুভব হয়। এই যে নিউরালজিয়া 3টে বললাম, এই যন্ত্রণাগুলো কিন্তু একটা অন্যরকম, অর্থাৎ এটা যেন ঠিক কারেন্ট শট মারার মতো যন্ত্রণা এবং সব সময় কনস্ট্যান্ট হতে থাকে। বিশেষ করে ট্রাইজেমিনাল নিউরালজিয়া আর গ্লসোফ্যারেঞ্জিয়াল নিউরালজিয়া এবং সার্ভাইকাল নিউরালজিয়া যেটা বললাম, কনস্ট্যান্ট একটা যন্ত্রণা হতেই থাকে এবং খুব কষ্টকর সেটাকে নিয়ে। আর যদি চুপচাপ থাকে তবু ভালো, কিন্তু যদি একটু কথা বলতে যাই, মুখ চোয়াল নড়লে পারেই তীব্র যন্ত্রণা হবে। যদি কিছু চিবোতে যাই, খেতে যাই, তাহলে যন্ত্রণা হবে। আর যদি কোনো ক্রমে হাই তুলি, কাশি, হাঁচি, তাহলেও তীব্রভাবে যন্ত্রণা হবে। এবং এত তীব্র, ভয়ঙ্কর এবং এত দীর্ঘমেয়াদী থাকে যন্ত্রণাটা, যে মানে বেঁচে থাকা খুব কষ্টকর, খুব কষ্টের সঙ্গে বেঁচে থাকতে হয়। কিন্তু হাজারো যন্ত্রণার বড়ি খেলে, যন্ত্রণার ইঞ্জেকশন দিলেও কিন্তু এটা যন্ত্রণাটা কমবে না। তার কারণ এটা একটা নার্ভ ড্যামেজ থেকে হয় এবং সেক্ষেত্রে নার্ভের ওষুধ খেতে হয়, যেটা নার্ভের যন্ত্রণা কমায়। ব্যথার ওষুধগুলো খেলে কিন্তু এটা আদৌ কোনো কাজ হবে না, ব্যথার ইঞ্জেকশন দিলেও কোনো কাজ হবে না। দাঁত তোলার পরেও অনেকের যেমন যন্ত্রণা হয়, দাঁত না তুললেও দাঁতে যদি কেরিজ থাকে তাহলেও হয়। অনেক সময় শুধু চোট লাগলে, আঘাত লাগলে, ঘাড়ে আঘাত লাগার পরেও বা মাথাতে চোট লাগার পরেও কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজিয়া, গ্লসোফ্যারেঞ্জিয়াল নিউরালজিয়া এবং সার্ভাইকাল নিউরালজিয়া হয়। মাথার এইখানে আরেকটা আর্টারি আছে, এটাকে আমরা বলি টেম্পোরাল আর্টারি। এই আর্টারির একটা ইনফ্লামেশন হয়, যেটাকে বলা হয় টেম্পোরাল আর্টারাইটিস। তাতেও কিন্তু মাথার যন্ত্রণা হয়, যেটা অনেকটা ক্লাস্টার হেডেকের মতো।
কিন্তু সেটা দীর্ঘদিন থাকে, মানে বছরের পর বছর থাকে। কয়েটাল হেডেক একটা পোস্ট কয়েটাল হেডেক কিছু কিছু পুরুষ মানুষের ক্ষেত্রে মেলামেশা করার পর তীব্র ইজাকুলেশন যখন হয়, তার ধাতুর ক্ষরণ যখন হয়, ঠিক তার সেই সময় বা তার পর মুহূর্তে তীব্র মাথার যন্ত্রণা অনুভব হয়। স্ট্রোক যদি হয়, যে কোনো ধরনের স্ট্রোক হোক, হেমারেজ হোক, ইনফেকশন হোক, থ্রম্বোসিস হোক, মাথার যদি হয় তাহলে পারে কিন্তু মাথার যন্ত্রণা হয় সেটা। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল স্পাইনে যেটা এক্সপ্লেন করছিলাম একটু আগে, যে ঘাড়ের যে একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার অথবা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যদি হয়, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যদি হয়, তাহলে ঘাড়ের নার্ভ স্টিফ হয়ে গেলে ঘাড়ের ভার্টিব্রার মাঝখান দিয়ে যে নার্ভগুলো বেরোয়, সেই নার্ভগুলো প্রেসারে থাকার জন্যে মাথার যন্ত্রণা হতে পারে। মাথা এবং ঘাড়ে আঘাতের পরে যে যন্ত্রণাটা হয় বলেছি আগে, পোস্ট ট্রমাটিক সিকুয়েল। কিছু কিছু ক্ষেত্রে কাশি হওয়ার পরে জোরে কাশলে তীব্র মাথার যন্ত্রণা, এটাকে বলে কাফ হেডেক, অথবা পস্টুরাল হেডেক হয়। কেউ সামনে ঝুঁকলে কি জোরে চাপ দিলে পায়খানার জন্য, পেচ্ছাপের জন্য, অথবা ভারী ওজন তুলতে গেলে, তখনও কিন্তু অনেকের তীব্র মাথার যন্ত্রণা অনুভব হয়। ব্রেনের যেটা ব্লাড সাপ্লাই আছে, আর্টারি এবং ভেন, সেই আর্টারি ভেনাসের ম্যালফরমেশন যদি হয় জন্মগত সূত্রে, তাহলেও কিন্তু মাথার যন্ত্রণা হয়। এবং কোনো কোনো সময় ওইগুলো রাপচার করে যায়, অর্থাৎ কোনো একটা জায়গায় ব্লাড ভেসেল ডায়ালেটেড থাকলে আমরা বলি অ্যানিউরিজম, সেই অ্যানিউরিজম যদি রাপচার করে তাহলে তার থেকেও মাথার যন্ত্রণা। কান থেকে যন্ত্রণা, কানের ইনফেকশন হলে যে যন্ত্রণা হয় সেটা থেকে মাথার যন্ত্রণা হয়। দাঁতের একটা জয়েন্ট, এই জায়গাটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আছে, এই জয়েন্টটা যদি কোনো কারণে ঠিকভাবে ফিট না হয়, যদি এখানে কোনো আঘাত লাগে, অথবা যদি এখানে বয়স্ক লোকেদের যে প্রিমোলার দাঁতগুলো তুলে দেওয়া হয় তখন, অথবা যদি আর্টিফিশিয়াল দাঁত লাগানো হয়, সেগুলো যদি দুটোভাবে ঠিকভাবে ওপরের চোয়াল নিচের চোয়াল একসঙ্গে ফিট না হয়, ম্যাল জাংশন যদি হয়, অ্যাডজাস্টমেন্ট যদি হয়, ম্যাল ফাংশন অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট হয়, তাহলে কিন্তু তীব্র মাথার যন্ত্রণা হয়, যেটাকে বলা হয় কস্টেন সিনড্রোম। এবং এই যে জয়েন্টটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট বলে এটাকে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যদি ইনফেকশন হয়, টেম্পোরোম্যান্ডিবুলার আর্থ্রাইটিস, সেক্ষেত্রেও মাথার যন্ত্রণা হবে। হার্পিস জস্টার একটা রোগ, হার্পিস জস্টার অনেকটা চিকেন পক্সের মতোই ঘা হয়, কিন্তু এটা সারা শরীরে হয় না, শুধু একটা নার্ভের কোর্স ধরে ধরে হয়। এই জায়গা দিয়ে যদি হয়, অধিকাংশ ক্ষেত্রে অপথ্যালমিক রিজিয়নে হয়, কিছু কিছু ক্ষেত্রে ট্রাইজেমিনাল নার্ভের ম্যাক্সিলারি ম্যান্ডিবুলারেও হয়। আগে যাদের চিকেন পক্স হয়েছে তাদের পরবর্তীকালে এই ধরনের ভাইরাল ইনফেকশন হয়, হার্পিস জস্টার ইনফেকশন দিয়ে, এবং সেটা সেরে যাওয়ার পরেও দীর্ঘদিন ধরে কিন্তু মাথার যন্ত্রণা থাকে, যেটাকে বলা হয় পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। সেটা যদি মাথায় হার্পিস হয়, যদি পেটে বা অন্য কোথায় হয়, তাহলে সেখানেও একই রকম যন্ত্রণা অনুভব হয়। এছাড়া আর প্রায় সব রকম মাথার যন্ত্রণার নিয়ে প্রায় আলোচনা করলাম, সব রকম অবশ্যই কোনো মতেই হবে না। তবে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে প্রিভেনশন, আমরা কিন্তু চাইলে যদি সচেতন হই তাহলে কিন্তু অনেক রকম যন্ত্রণা থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। এখন করোনার দৌলতে অ্যাটলিস্ট প্রিভেনশন বলে শব্দটা, যেটা মেডিকেল টার্মে, মেডিকেল সায়েন্সে বহু কমিউনিটির প্রান্তিক স্তর অব্দি মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল, যেটা আমাদের হেলথ সিস্টেমের প্রবলেমের জন্যে আমরা জানতে পারিনি। এখন তো সবাই বুঝে গেছে যে প্রিভেনশন জিনিসটা কি, রোগ হওয়ার আগে যেটাকে আটকাতে হবে। সুতরাং আমার মাথার যন্ত্রণা হবে এবং আমি ভুগে যাব,
ডায়াগনোসিস হবে না, প্রপার ট্রিটমেন্ট হবে না, সেটাও যেমন না। এবং কিছু কিছু জিনিস ফলো করলে, অর্থাৎ আমি পুরোপুরি মাথার যন্ত্রণায় ভুগতে যদি না চাই, তাহলেও তার জন্য কিছু স্টেপ নেওয়া যায়, যেটাকে বলে প্রাইমারি প্রিভেনশন। আর 2 হলো, যদি আমার রোগ হয়েও থাকে, আমি যদি ঠিক ট্রিটমেন্ট নিই এবং পুরোপুরি কোর্স কমপ্লিট করি, তাহলে সেটাকে বলে সেকেন্ডারি প্রিভেনশন। এবং 3 নম্বর হচ্ছে যে এই যে কমপ্লিকেশানগুলো বললাম, বড় বড় আরও ভয়ঙ্কর দিকে চলে যাওয়া, ডিসেবল হয়ে যাওয়া, সেটা আটকানো, সেটাকে বলে টার্সিয়ারি প্রিভেনশন। অর্থাৎ প্রিভেন্টিভ মেজার, ডেভেলপড কান্ট্রিতে হেডেক প্রিভেন্টিভ মেজার্স অনেক কিছু আছে। আমাদের দেশে আপাতত প্রিভেন্টিভ মেজারের প্রাথমিক স্তর হিসেবে যদি সচেতন হই এবং বেশ কিছু জিনিস যেগুলো প্রেসিপিটেট করে হেডেক, সেগুলোকে এড়িয়ে চলি, ঠিক সময়ে বিশ্রাম নেওয়া, ঠিকভাবে ঘুম সময় মতো। এখনের সময় তো প্রায় জনে ঘুমোয় না, ঘুমোতে যাওয়ার সময় মোবাইল দেখার অভ্যেস, হেডফোন দিয়ে সারা রাত গান বাজছে, এভাবে ঘুমানোর অভ্যেস, অতিরিক্ত কাজ করছি, বিশ্রাম নিচ্ছে না, এক্সারসাইজ কোনো করি না, খেলাধুলো করি না, কোনো হবি নেই, কোনো ধরনের ডাইভারশন, রিক্রিয়েশন, এন্টারটেনমেন্ট নেই, স্ট্রেস ট্রেনের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তেই থাকি, কলহ বিবাদের মধ্যে থাকি, প্রচণ্ড রকমের পলিউশন, মাইক যেভাবে বাজাই তীব্রভাবে, কি ভয়ঙ্করভাবে যে আমাদের নয়েজ পলিউশন করে, যেটা থেকে অনেকে আমাদের হেডেক হয়। এবং এনভায়রনমেন্টাল পলিউশন তো আছেই, শীত এবং গ্রীষ্ম, রোদ এবং গরমে যে আচরণগুলো আগের দিনে আলোচনা করেছিলাম, কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, হেডেক প্রিভেন্ট করতে পারি, সেগুলো সম্বন্ধে যদি জানি এবং হেডেক হলে পারে নিজে নিজেই যদি ওষুধ খেয়ে না খেয়ে প্রপার কোয়ালিফাইড ডাক্তারদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিই এবং ট্রিটমেন্টের কোর্স কমপ্লিট করি, তাহলে পারে মাথার যন্ত্রণা অনেকটা কমবে। আর মাথার যন্ত্রণা কমলেই মন ভালো থাকবে, ডিপ্রেশন কমবে, অ্যাংজাইটি, টেনশন কমবে এবং কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।